স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বেড়েই চলেছে। অবশেষে তাদের বিরোধ মেটাতে উপদেষ্টা পরিষদের বৈঠক করে রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের আলটিমেটাম দিয়েছে সরকার আজকে। এসব বিষয়ে আলোচনা করতে আজ আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং চর্চা.com-এর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমে সোহরাব হাসানের কাছে যেতে চাই যে কিছুক্ষণ আগের একটা আপডেট আছে যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ছিল, সেটি বেশ লম্বা সময় ধরে চলেছে। আজকে দুপুরের আগেই শুরু হয়েছিল, একটু আগে শেষ হয়েছে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফ করেছেন। সেখানে 237 আসনে একটা প্রাথমিক প্রার্থী তালিকা তারা প্রকাশ করেছেন বিএনপির যারা নির্বাচন করবেন সামনের জাতীয় সংসদ নির্বাচনে। তো আপনার কি মনে হয় যে অনেক দিন পর এরকম একটা নির্বাচন ভাইব উঠছে বা একটা আবহ পাচ্ছি? যদিও আমি শুরুতেই বললাম যে একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মত পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে, বিরোধটাও স্পষ্ট দেখা যাচ্ছে। তো তারপরও যেহেতু এটি বিএনপির পক্ষ থেকে আজকে ঘোষণা করা হলো, কি মনে হয় যে নির্বাচন কি আসলেই সন্নিকটে, না কোনো অনিশ্চয়তা দেখতে পাচ্ছেন? সোহরাব হাসান, আপনাকে ধন্যবাদ এবং সালাম ভাইকে শুভেচ্ছা। নির্বাচনের প্রস্তুতি আছে, শঙ্কাও আছে। তা বিএনপির ভিতরে প্রার্থী মনোনয়ন নিয়ে এক ধরনের তো উত্তেজনা, টানাপোড়েন ছিল। তো 237টি আসনে তারা ঘোষণা করেছে এবং বাকি আসনগুলো ধরে নেওয়া হয় যে আন্দোলনের সহযোগী দলগুলোর মধ্যে বন্টন করা হবে। এখন এটি নির্বাচনের পথে যাওয়ার একটা বড় ধাপ। এর আগে জামাত ইসলামীও প্রায় 298 না কতটি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে, কিন্তু তারা এরকম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি বা দিলেও আমাদের জানা নেই। যে আমরা এলাকায় এলাকায় জামাতের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, বিলবোর্ড ইত্যাদি দেখি। বিএনপির মধ্যে তো এই মনোনয়ন দেয়া নিয়ে বেশ সব জায়গায় না হলেও অনেকগুলো জায়গায় এক ধরনের উত্তেজনা ছিল সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে, পাশাপাশি পোস্টার, বিলবোর্ড ইত্যাদিও। তা সেক্ষেত্রে আমি মনে করি দলীয় শৃঙ্খলার জন্যে, দল নির্বাচনমুখী হওয়ার জন্যে, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্যে এটি একটা বড় পদক্ষেপ। এখন হচ্ছে যে বিএনপি বা আওয়ামী লীগ তো এখন মাঠে নেই, কিন্তু এই বড় দুইটি দলের আমরা অতীতে দেখেছি যে কোনো নির্বাচনে উত্তেজনা থাকে। যারা মনোনয়ন পান তারা তো উল্লসিত, আনন্দিত, কিন্তু দল যেহেতু অনেক বড়, একেবারেই তৃণমূল পর্যন্ত, হ্যাঁ, এবং অনেক আসনে বলা হয় যে 3 থেকে 5 জন পর্যন্ত সম্ভব, মানে নিজেদের মধ্যেই প্রতিযোগিতাটা অনেক বেশি শক্ত। হ্যাঁ, এখন দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বলেছেন যে যাদের মনোনয়ন দেওয়া হবে সেটি অন্যদেরও মেনে নিতে হবে। এটি সব দল থেকেই এটা দেওয়া হয়। এখন বিএনপি এটা কীভাবে সামাল দেয়? দ্বিতীয় হচ্ছে সহযোগীদের মধ্যে কারা মনোনয়ন পান এবং সেখানে তাদের সাথে বিএনপির নেতাকর্মীদের সম্পর্ক, সহযোগিতা বা বৈরিতা, এটি অনেক কিছু কিন্তু এই নির্বাচনের গতিবিধি নির্ধারণে ভূমিকা রাখবে। আর আপনি আরেকটি আজকে উল্লেখযোগ্য ঘটনা ছিল, সেটি কিন্তু আমরা ভেবেছিলাম যে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর যেহেতু ঘটা করে সংবাদ সম্মেলন ডাকা হলো যে একটা কিছু বড় সিদ্ধান্ত আসবে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ গণভোট বা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে সরকার হয়তো একটা স্থির সিদ্ধান্তে আসবে। কিন্তু সরকার আবারও বল রাজনৈতিক দলগুলোর কোর্টে দিয়ে দিল যে রাজনৈতিক দলগুলো বসে আলাপ আলোচনা করে এটা সিদ্ধান্ত নেয়। এখন এর পাশাপাশি দেখলাম যে জামাত ইসলামী একদিন আগেই
এই আলোচনার কথা ডাকলো এবং বিএনপিকে উদ্দেশ্য করে বলল যে আলোচনায় বসুন। হ্যাঁ, এটি ভালো, একটি দল যখন আরেকটি দলের প্রতি আহ্বান জানায় আলোচনার জন্যে, তো এটি তো এক ধরনের সংঘাতের চেয়ে বৈরিতার চেয়ে ভালো। কিন্তু কথা হচ্ছে আলোচনার সুরাহা হবে কী করে? যদি আলোচনার পর আমরা তো দেখলাম ৮ মাস ধরে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে, কিন্তু সর্বশেষ ফলাফল সন্তোষজনক নয়। আমি এই বিষয়টা পরে আসবো আপনার কাছে। তো তার আগে জানিয়ে রাখি যে ২৩৭টি আসনের মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী ১, বগুড়া ৭ এবং দিনাজপুর ৩ থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর ভারপ্রাপ্ত চেয়ারপারসন বগুড়া ৬ থেকে করবেন। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁ ১ থেকে ওনার নাম রাখা হয়েছে। তো আমি একটু বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আপনার কাছে আসতে চাই যে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে। আপনারাও কিন্তু মাঠে ঘাটে সেরকমটি বক্তৃতা বিবৃতিতে বলছেন। কারণ জাতীয় ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্ত তারা সরকারের কাছে দিয়েছে, যে প্রস্তাবনা দিয়েছে, সেটি নিয়ে আপনাদের দলের পক্ষ থেকে খুব শক্তভাবে সমালোচনা করা হয়েছে। তো তারপরেও এই যে নির্বাচনের জন্য এই প্রার্থী তালিকা ঘোষণা করা, এখনও তো আসলে নির্বাচনটা ঠিক তারিখ ঘোষণা হয়নি, তফসিল ঘোষণা হয়নি, এত আগে করার এটা আপনাদের দলের জন্য কি কোনো সুসংহত সিদ্ধান্ত হলো, না একটু অন্য কোনো নেগেটিভ হতে পারে, সেরকম কোনো ধারণা দিতে পারেন কিনা আমাদের? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক বিজ্ঞ সাংবাদিক সোহরাব ভাইকে ধন্যবাদ জানাই। যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। প্র্যাকটিক্যালি নির্বাচনের আর কয় মাস বাকি আছে? যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, ডিসেম্বর জানুয়ারি, তাই না, নভেম্বর তো এসেই পড়লো, তো খুব একটা তো সময় নাই, সেই দিক দিয়ে কিন্তু সময় নাই। কাজে এটা ইট ইজ নট টু আর্লি। বরঞ্চ আরও সবাই চাচ্ছিল যে আরও আগে যদি প্রার্থীগুলো ঘোষণা হয়, কারণ এটা তো একটা নির্বাচন হবে, এটা তো কোনো সিলেকশনের কোনো বিষয় নাই। তো এই কারণে পাবলিকের কাছে তো একটা পরিষ্কার হতে হবে যে বিএনপির মনোনয়ন কারা পাইল। কারণ এক একটা জায়গায় প্রত্যাশী আছে কয়েকজন, 3 জন 4 জন 5 জন, অনেক জায়গায় 10 জন আছে। তো সেই জায়গায় তো এটা একটা ইন্ডিকেশন যাওয়া উচিত যাতে প্রিপারেশনটা নিতে পারে। তো সেই দিক দিয়ে এটা খুব একটা আগে না, সেটা ঠিক আছে। আর আরেকটা হলো যে ধরেন বিএনপি বিশাল একটা দল, সেখানে তো মনোনয়ন প্রত্যাশী অনেক থাকে, কিছুটা তো ম্যানেজের ব্যাপারই থাকে। কাজে একটু আরও আগে যদি দেয়া হয় তাহলে স্বাভাবিকভাবে যারা মনোনয়ন পেল না তাদেরকে অন্তত মানে ম্যানেজ করাটা সুবিধা হয়, যে ঠিক আছে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদেরকে ম্যানেজ করা বা তাদেরকে পরবর্তী পর্যায়ে কোথায়, কারণ আরও তো অনেক জায়গা আছে, এখানে উপজেলা আছে, এখানে মেয়র আছে, এখানে বিভিন্ন পদ আছে। এখানে এই সমস্ত জায়গাগুলোতে অ্যাকোমোডেট করে পরে দেখা যায় যে খুব বেশি একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয় না। তো সেই কারণে দল এই ধরনের ডিসিশন নিয়েছে এবং এটা আমার মনে হয় যে ভালো ডিসিশনটা হয়েছে। এই ব্যাপারে কোনো মনে হয় না যে কোনো সমস্যা হবে। জি, ধন্যবাদ। সোহরাব হোসেন, আপনার কাছে আসতে চাই যে আপনি একটু আগে বলছিলেন যে আজকে উপদেষ্টা পরিষদের যে বৈঠকের পর তারা বল আবার রাজনৈতিক দলগুলোর কোর্টে দিয়ে দিয়েছে। তো সেটাই যদি হয় তাহলে এই যে জাতীয় ঐকমত্য কমিশন, যেটি নিয়ে বিএনপির পক্ষ থেকে সমালোচনা করা হচ্ছে যে তারা জাতির সাথে প্রতারণা করেছে, এবং বিএনপি যেটি তারা স্বাক্ষর করেছেন সংসদ ভবনের সামনে, সেটি দায়িত্ব বিএনপি নেবে, এটা বিএনপি মহাসচিব বলেছেন কোট আনকোট। কিন্তু যেটির সরকারের কাছে প্রস্তাবনা দেয়া হয়েছে লিখিত আকারে, তার দায়িত্ব বিএনপি নেবে না, এটি বলেছেন। তাহলে সরকার ওইখানে গিয়ে কেন দায়টা নিজের উপর নিয়ে নিল? মানে এটাই আসলে, আমি একজন সংবিধান বিশেষজ্ঞের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন এটা ভুল বোঝাবুঝি, তিনি ঠিক ওইভাবে দেখেননি। কথা হচ্ছে যে জুলাই সনদ হচ্ছে অঙ্গীকার, আর সুপারিশ, জাতীয় ঐকমত্য কমিশন যেটা সুপারিশ করেছে সেটা হচ্ছে সেই অঙ্গীকার রক্ষার জন্য কি প্রক্রিয়াটা গ্রহণ করা হবে। এটা নিয়ে বিএনপি তো প্রথমে গণভোটই একমত হয়েছিল না, পরে অন্য দলগুলোর তাগিদে বা তাদের চাওয়ায় তারা এটাও রাজি হলো। হচ্ছে যে আসলে সমস্যাটা হলো পারস্পরিক আস্থার অভাব।
বিশ্বাসের অভাব। এখন একটা একটা চিত্র আছে যে আগামী নির্বাচনে ফলাফল কি হতে পারে, কারা জয়ী হতে পারে, কারা জয়ী না হতে পারে। যারা জয়ী হবে তাদের মনোভাব, তাদের চিন্তাভাবনা একরকম থাকবে, যারা জয়ী হতে পারবেন না তাদের একরকম থাকবে। অর্থাৎ জয়ী না হওয়া মানে হচ্ছে পুরো সংসদীয় ব্যবস্থা থেকে বাইরে যাওয়া নয়। যেমন ধরুন বিরোধী দলে থাকবে। এখন আমাদের অনেকগুলো ভালো নির্বাচন হয়েছে, কিন্তু ভালো সংসদ আমরা পাইনি এই কারণে যে যারাই ক্ষমতায় এসেছে এবং সেটা সংখ্যালঘিষ্ঠ সরকারও, মানে সংখ্যাগরিষ্ঠ আসন না পেয়ে যখন ক্ষমতায় অন্যের সহায়তা নিয়ে সরকার গঠন করেছে, তারপর সব কিছু দখল ছিল তার। আপনি ধরুন বিএনপি 1991 সালের সংখ্যালঘিষ্ঠ সরকার, আওয়ামী লীগও ওই অর্থে 96 সালে সংখ্যালঘিষ্ঠ সরকার। কিন্তু তারপর তাদের আচরণটা কি দেখেছি আমরা? আচরণটা দেখেছি যে বিরোধী দল যাতে কোথাও কোনো ব্যাপারে কোনো জায়গা করতে না পারে। পরবর্তীকালে এটা 90-এ দেয়নি, পরবর্তীকালে আওয়ামী লীগ বিএনপি উভয় পক্ষ থেকে বলা হয়েছিল যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া হবে, কিন্তু সেটা মানে নাই। এখন এটাই হচ্ছে, যারা মনে করছে যে আগামী নির্বাচনে হয়তো তারা জয়ী হতে পারবে না সরকার পরিচালনার মতো, তাহলে যারা জয়ী হবে তারা কিভাবে দেশ পরিচালনা করবে, সেক্ষেত্রে তাদের জায়গাটা কি হবে বিরোধী দলের, বা যারা সংসদে তো সরকারি দল বিরোধী দল থাকবে, এইটা নিয়ে একটা অবিশ্বাস, একটা সন্দেহ, সংশয় আছে। আর একটা হচ্ছে আমাদের রাজনীতি তো দীর্ঘদিন ধরে যেহেতু গণতন্ত্র ওভাবে অনুশীলন করা হয়নি, ওভাবে চর্চা করা হয়নি, মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালনার জন্য যে সহিষ্ণুতা দরকার, যে সহনশীলতা দরকার, যে অন্যের বোঝাপড়া দরকার, সেটা আমাদের এখানে তৈরি হয়নি। এক সময় তো আমাদের সংসদে মন্ত্রী নিজেই সংসদীয় কমিটির প্রধান, তাহলে কে কার কাছ থেকে জবাবদিহি আদায় করে? পরবর্তীকালে এটা পাল্টানো হয়েছে, কিন্তু এটা শুধু নামে পাল্টানো হয়েছে। আমরা তো দেখেছি যে সরকারি দলেরই যদি আবার আরেকজন সদস্য সংসদীয় কমিটির প্রধান থাকে, তাতে মন্ত্রীর বা মন্ত্রণালয়ের জবাবদিহি আদায় করা হয় না, বরং তদবির হয়েছে। যেমন 2009 সালে যেই সরকারটা গঠিত হয়, সেই সংসদে কিন্তু সংসদীয় কমিটির 4টি কমিটির, আমার যতদূর মনে পড়ে, যে সভাপতি ছিল বিরোধী দল থেকে। তো সেই সময় কিন্তু খুব একটা সমালোচনা আমরা দেখিনি। 4টি কমিটি, সেই 4টি কমিটি খুব গুরুত্বপূর্ণ কমিটি না। প্রথমত হচ্ছে সরকারি হিসাব কমিটি যেটা থাকে, সেটাকে নেওয়া হয়েছে। আপনার পররাষ্ট্র বিষয়ক কমিটি বা স্বরাষ্ট্র বিষয়ক কমিটি, যেগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বা সরকার বিরোধী দলের সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে, মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে, তা সেগুলো কিন্তু নেওয়া হয়নি। আবার নেওয়া হওয়ার পরেও আমরা তো দেখলাম যে বিএনপি সম্ভবত কোনো এক সংসদে বিএনপির 2 জন নিয়েছে, আবার জাতীয় পার্টির 2 জন নিয়েছে। এখন যারা জোটের শরিক, সরকারি জোটের শরিক, তারাই সংসদীয় দলের প্রধান হলে তো সেখানেও জবাবদিহি হবে না। আবার তো আমরা দেখলাম যে 2009 সালের নির্বাচনের কথা বললেন, 9 সালের পর যে সংসদটি গঠিত হলো, সেখানে সরকারের অংশীদার আবার বিরোধী দল। মানে এর থেকে অনেকগুলো আমরা গোজামিল করেছি। এই গোজামিলগুলো থেকে বেরিয়ে আসার জন্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সব প্রস্তাবই যে খারাপ তা নয়, এটা কিন্তু অনেকগুলো হচ্ছে শঙ্কা থেকে। এখন যদি এরকম কোনো দল এই নিশ্চয়তা দিতে পারে যে এই শঙ্কা থাকবে না, যারাই ক্ষমতায় আসবে তারা সবার প্রতি সমান দৃষ্টি দেবে, সমান আচরণ করবে, ন্যায্যতার ভিত্তিতে সব সিদ্ধান্ত হবে, এবং বিচার বিভাগ বা আইনসভার উপর নির্বাহী বিভাগের খবরদারি থাকবে না, তাহলে কিন্তু সমস্যাটা অনেকটাই কমে যায়। জি, ধন্যবাদ। আব্দুল সালাম, আপনার কাছে জানতে চাই যে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন যে সরকার এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতপার্থক্য এই বিষয়টি নিয়ে, জুলাই সনদ নিয়ে, তাতে সরকার উদ্বিগ্ন, এবং রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি তারা সিদ্ধান্তে আসতে না পারে, সরকার তার নিজস্ব সিদ্ধান্ত নিজেরাই নেবে। তো আপনার কি মনে হয় যে এই 7 দিনের মধ্যে কি যেই মতপার্থক্য তৈরি হয়েছে, বিশেষ করে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি, তো এটা কি একটা মতৈক্যে পৌঁছানো সম্ভব? আপনার কি মনে হয় বর্তমান বাস্তবতায় এই সরকারের কাজটা কি? গত 1 বছর পার হয়ে আজকে 14 মাস পরে এই সরকার কি, এই সরকারের দায়িত্বটা কি?
এটা তো একটা দায় সারা গোছের সিদ্ধান্ত, দায়িত্বটা তাদের। একটা গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা জায়গায় মতকে ফিরে আসে, এটাই তো ব্যাপার। তো এত মাস ধরে আলাপ করলো, 6 মাসের উপরে, 8 মাস 9 মাস ধরে আলোচনা করলো, আলোচনা করে একটা জায়গায় আসছে, আসার পরে এখন আবার কেন দ্বন্দ্ব হচ্ছে? কাজে এই দ্বন্দ্বটা তো তাদের দুর্বলতার কারণে, অর্থাৎ তারা এক একবার এক এক কথা বলে আজকে এটা। কাজে এই দায়িত্ব এখন তাদের এড়ানোর কোনো সুযোগ নেই, দায় তাদের, দায়িত্বও তাদের। তো কাজে এটা থেকে সরকার এড়ানো, যে আমরা করলাম না, আমরা পারলাম না, এখন যেটা হয় এই কথা বলার তো কোনো মানে হয় না। এখন পরিষ্কার কথা যে নির্বাচন ফেব্রুয়ারিতে হইতে হবে, এবং ফেব্রুয়ারির নির্বাচনের জন্য যতটুকু সংস্কারে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আলোচনা হয়েছে সেটার ভিত্তিতে এখন নির্বাচনে যাইতে হবে। নতুন করে আর এখানে প্যাচ লাগানোর আর কোনো সুযোগ নাই। এখানে তো প্যাচ, তো আজকে আমার মনে হয়েছে প্যাচ কিন্তু এখনো খোলেনি, কারণ সরকারের পক্ষ দিয়ে বলেছে আপনারা নিজেরা আলোচনা করে ঠিক করে আসেন, আমি চুপচাপ এখানে বসে থাকি। কিন্তু সেই সুযোগটা কি আছে আসলে? কারণ সেই সুযোগ আমি বললাম তো, যেটা তার দায় এড়ানোর কোনো সুযোগ নাই এখন। ওই উপদেষ্টা সাহেব বললেই হবে না। উপদেষ্টাদের কাজটা কি? এই কয় মাস তারা কি করলেন? একটা নির্বাচন করার জন্য আরও আগেই আমাদের জন্য বারবার বলছিলাম, যত কম সংস্কার করে একটা নির্বাচনের মধ্যে যাওয়া যায়, যত বিতর্কের ঊর্ধ্বে থাকা যায়, সেগুলো ওইভাবে করা। তো এগুলোর বাদ দিয়ে তারা যেটা হয়ে গেছে অলরেডি আলোচনা, তো এখন আবার এখন তো একটা জায়গায় ছিল যে গণভোটটা কোন দিন হবে। তো গণভোটটা তো আগে বিএনপি রাজি হয়নি, এখন রাজি হয়েছে। তো এখন আমরা বলছি যে বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা, এই অবস্থার কারণে কোনোভাবেই সম্ভব না যে দুইটা ডেতে নির্বাচন করা। তো এটা যদি তারা ভালো মনে করে, মানে দেশের পক্ষে যদি তারা সিদ্ধান্ত নিতে চায়, তাহলে তো সেটাই হওয়া উচিত। তো এই সিদ্ধান্ত নিতে তাদের এত গরিবসী কেন? এটা করে তো মানে আরেকটা জটিলতার দিকে ঠেলে দেওয়ার কোনো মানে হয় না। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে। তারপর যদি কারো দাবির ব্যাপারেই থাকে যে না, আমার এই দাবি এখন হয় নাই, তাহলে তারা জনগণের কাছে যাক তাদের ম্যানিফেস্টো নিয়ে। তারপর যদি জনগণ তাদেরকে ভোট দেয়, তারপর তারা সেটা কার্যকর করবে। এখন তো এটা নিয়ে আর বিতর্কে যাওয়ার এখন কোনো সুযোগ নেই। এখন একেবারে পরিষ্কার যে আমার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনে যতটুকু আমরা আলোচনা করে একমত হয়েছি, এটা তো আমরা একমত হয়েছি। এখন এটা কি হইলো না হইলো, এটা কি আর বাইপাস করার কোনো সুযোগ আছে? আমরা যে বলছি যে 10 বছরের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা কি আমি ইচ্ছা করলে কি আর এখন পাল্টাইতে পারবো? তাহলে কি বেইমান হব আমি? তাই না? আজকে অন্যান্য যে বেসিক যে জিনিসগুলোর সাথে আমরা একমত হয়েছি, এগুলো তো ঠিকই আছে। আবার যদি এই কয়টা ঠিক থাকে, তাহলে পরবর্তী সরকার কোনোভাবে আর ফ্যাসিস্ট হইতে পারবে না। দেখা যায় পরবর্তী সরকার ফ্যাসিস্ট যাতে না হয়, সেটার জন্যই তো সব কিছু করা, যে তাদের যাতে আবার সে ক্ষমতায় চাইপা বসতে না পারে। তো ক্ষমতায় চাইপা না বসার জন্য যা করা হয়েছে, প্লাস আইনের শাসনটা এস্টাবলিশ করা, এইখানে বিচার বিভাগগুলি, এইখানে অন্যান্য বিভাগগুলি, যেগুলো এই সমস্ত বিষয়ে যেগুলো আলোচনা হয়েছে, সেটাকে কার্যকর করার জন্য ব্যবস্থা গ্রহণ করা। আর এখানে তো এমন না যে হাওয়ার উপরে আসবে। আরে ভাই, 5 বছরের জন্য নির্বাচিত হবে, নির্বাচিত হওয়ার পরে যদি কেউ সেটা না মানে, তাহলে পরবর্তী পর্যায়ে নির্বাচন সিস্টেমটা যদি ঠিক থাকে যে আমি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে, কোনো রানিং গভর্নমেন্টের অধীনে বা কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে না, এটা তাই মানছি, এটা তো সংস্কার। তো এই জিনিসটা যদি আমি অ্যাকসেপ্ট করি, তাহলে নির্বাচন যখন হবে তখন তো আমাকে ক্ষমতা ছেড়েই নির্বাচন করতে হবে। তা আমি যদি এইগুলো না মানি, আমি যদি এগুলো বিট্রে করি, তাহলে তো তখন দেখেন জনগণ আমাকে ভোট দিবে না। কাজে এগুলো নিয়ে এত আর তাল বাহানা করার তো এখন আর কোনো সুযোগ নেই। জি, আমি একটু সোহরাব হোসেন আপনার কাছে আসতে চাই। আজকে একটি কোর্টে, হাইকোর্টে একটি আলোচনায় সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়ার সুযোগ নেই, এমনকি প্রধান উপদেষ্টা কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না। তো কিন্তু এটি দুইটি পয়েন্টে, যে গণভোট আর অধ্যাদেশ। তো গণভোটের বিষয়ে দাবি জানাচ্ছে জামাত, আর অধ্যাদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা, আদেশ জারি করবেন, এটি দাবি হলো গিয়ে এনসিপির। তো সব কিছু মিলিয়ে তো জুলাই সনদ আসলে কিভাবে বাস্তবায়িত হবে সেই জট তো ছুটছেই না।
তো কি বলেন যে একজন স্বাধীন মালিকের মতন একজন আইনজ্ঞ যিনি আইনজ্ঞ না, আমাদের এখানে যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন তাদের হিসেবে পরিচিত তাদের মধ্যে উনি অগ্রগণ্য। এবং ওনাকে তো এই যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল, উনি ডিনাই করেছিলেন। আচ্ছা, বিষয়টি হচ্ছে এক হচ্ছে যে আমরা সমাধান চাই কিনা। রাজনৈতিক দলগুলো নিজেদের বিরোধ, আপত্তি, কি বলে, দূরত্ব, এগুলো মিটিয়ে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য প্রস্তুত কিনা। প্রস্তুত হলে সমস্যার সমাধান কঠিন নয়। বিএনপি এক্ষেত্রে বলবো যে শুধু যে কোনো রাজনৈতিক দল ছাড় দেয়নি তা নয়, ছাড় দিয়েছে, বিএনপিও দিয়েছে, জামাতও দিয়েছে। তারা পিয়ার কিন্তু এসে অন্তর্ভুক্ত নেই জুলাই সনদে। কিন্তু আমি একটু যোগ করি, জামাত কিন্তু আজকেও 8টি ইসলামিক দল মিলিয়ে সংবাদ সম্মেলন করেছে, সেখানে তারা বলেছে যে তারা এই দাবি নিয়ে আন্দোলন করবেন। 6 তারিখে গণমিছিল করবে, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিবে, 11 তারিখে বৃহৎ গণসমাবেশ করবে। এই 3টি দাবি, তার মধ্যে কিন্তু পিয়ার আছে। না, পিয়ার আছে, এটা হচ্ছে তার রাজনৈতিক এজেন্ডা। এটা হচ্ছে এই দলগুলো জনগণের দৃষ্টি আকর্ষণ করা, তাদের ভোট নেওয়ার জন্য এই কর্মসূচি। এর সাথে কিন্তু তারা তো এটা তো বলেনি যে পিয়ার যেহেতু জুলাই সনদে নেই, আমরা এই জুলাই সনদে সই করব না। প্রথম বলেছিল, কিন্তু পরে কিন্তু সই করেছে। এখন সবাইকেই আমি বলছি না যে আবার জামাত তো অনেক ব্যাপারে কি বলে শক্ত অবস্থানও নিয়েছে, মানে, এবং এটা হলো ভোটের হিসাব নিকেশ। আগামী নির্বাচনে কে জয়ী হবে কে জয়ী হবে না সেই হিসাবেই কিন্তু সব কিছু এই বিরোধ এবং কি বলে পরস্পরকে গ্রহণ না করার মানসিকতা তৈরি হয়েছে। এর থেকে উপায় কি? নির্বাচন করবে কে? রাজনৈতিক দলও নির্বাচন করে না, নির্বাচন কমিশনও না, সরকারও না। নির্বাচন করবে জনগণ, ভোটাররা ঠিক করবে কোনটার পক্ষে থাকবে, কোনটা বিপক্ষে থাকবে। এখন ভোটারদের কাছে যাওয়া, যদি নির্বাচনের তফসিল ঘোষণা করা না হয়, যদি নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত না হয়, এখনও কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি, এবং তফসিলে আগে ঘোষণা করা যাবে না এটাও ঠিক না। নেপালে কি করে হলো? আর সুতরাং সরকারের মধ্যেও তো দ্বিধাদ্বন্দ্ব, দোদুল্যমানতা আছে। ডক্টর স্বাধীন মালিকের যে উদ্ধৃতি দিলেন আপনি, সেটা কিন্তু তিনি বিভিন্ন টেলিভিশন পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারেও বলেছেন। এখন সংবিধান তো ব্যাখ্যার বিষয়, আইনও ব্যাখ্যার বিষয়, কে কীভাবে দেখেন। তবে যে কোনো বিষয়ে তিনি আরেকটি কথা বলছেন, যাই করেন এটা উচ্চ আদালতে গেলে আদালত ঠিক করবে যে আপনারা সঠিক করেছেন কি সঠিক করেননি। এখন গণভোটের যে প্রশ্নটি এনেছে, যে আপনি একটা গণভোট দিয়ে পরবর্তী সংসদকে বলে দিতে পারেন না এই আইন করো, এই আইন করো না। কারণ ওই সংসদ, যদি আমরা ধরে নেই, একজন বিচারপতি বলেছেন যে আমাদের সংবিধানও সার্বভৌম নয়, সরকারও সার্বভৌম নয়, ধরে নিলাম, কিন্তু ওই সংবিধানের তো আইন করার এখতিয়ার আছে। সেই আইন নাকচ হতে পারে, যেমন ষোড়শ সংশোধনী করেছিল আওয়ামী লীগ সরকার, এবং সেটি তো অকার্যকর, এবং পরবর্তীকালে আদালত সেটি নাকচ করে দিয়েছে। কিন্তু এই আদালতে যাওয়া যাবে না এই যে বিধান, বা স্বয়ংক্রিয়ভাবে 270 দিনের মধ্যে আইনে পরিণত হবে, এগুলো কিন্তু টেকাতে পারবে না। এরকম কোনো নজির কি আছে যে এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যাবে? নজির আছে, পৃথিবীর অনেক দেশে আছে, তবে সেগুলো গণতান্ত্রিক দেশ হিসেবে খুব পরিচিত নয়। আফ্রিকার অনেক দেশে আছে, আমরা গণতন্ত্র সুসংহত করতে চাচ্ছি। এটা কিন্তু অনেকেই এটা কিন্তু ঠাট্টা করে বলেন যে আমরা কিন্তু আবার ইয়ে খানের আইন নিয়ে আসতেছি। এটা 70-এ যে এলএমএফও ছিল, লিগাল ফ্রেমওয়ার্ক, যার অধীনে 70-এ নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু এটা ছিল, যদি 120 দিনের মধ্যে সংবিধান তৈরি না করতে পারে, তাহলে এই সংবিধান ডিজলভ হয়ে যাবে, বা এই সংবিধান অকার্যকর হয়ে যাবে। যদিও সেটা হয়নি, পরবর্তীকালে তো গণহত্যা এবং মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো। এখনও এটা কার্যকর হতো কি হতো না, আমরা তো সেটা জানি না। বিষয়টি হচ্ছে যে এই সুরক্ষাগুলো কেন চাচ্ছে, বিশেষ করে যারা মনে করে যে আগামী নির্বাচনে জয়ী হতে পারবে না, তারা একটা মানে গ্যারান্টি চায়, সুরক্ষা চায়, যে যারাই ক্ষমতা আসুক তারা সব কিছু চাপিয়ে দেবে না। কারণ আমাদের 54 বছরের
অভিজ্ঞতা হলো চাপিয়ে দেওয়া। এখানে আমি মনে করি বৃহত্তম দল হিসাবে বিএনপির অনেক ক্ষেত্রে তারা এগিয়ে এসেছে, অনেক ক্ষেত্রে নমনীয় হয়েছে, আর একটু নমনীয় হতে পারে। যেমন ধরেন এই ইসের ব্যাপারে একটা যুক্তি আছে, আপত্তিগুলো যে নোট অফ ডিসেন্ট বা আপত্তিগুলো। এখন বলা হয়েছে যে যদি আদালতে মনে করেন, আদালতে একটা রায় হলো, কোনো একটা বিষয়ে একজনের ফাঁসি হলো সংখ্যাগরিষ্ঠতার জোরে, দুজন বিচারক বললেন যে তার ফাঁসি হবে, একজন বললেন যে না খালাস পাবে বা ফাঁসি হবে না, রায়ে কিন্তু হবে ফাঁসিটাই কিন্তু হবে, মানে রায় হিসাবে ফাঁসি বা মৃত্যুদণ্ড। এখন যারা এটি বাদ দিয়েছে তাদের যুক্তি হচ্ছে যে আপনার আপত্তি আছে কিন্তু অধিকাংশ কোনটা চাচ্ছে। এখন সেখানেও আবার বিষয় আছে, আপনি 30টা দলকেই যদি সমানভাবে দেখেন, সরকার তো দেখে না সেটা, সমানভাবে দেখেন তাহলে তো এটা নিয়ে আবার একটা গণভোট হতে হয় যে 30টা দলের মধ্যে কোনটায় কোনটায় কার সমর্থন আছে। আবার 30 দলের মানে সবচেয়ে 30 নম্বর দল আর 1 নম্বর দলের জনভিত্তিক এক। আবার সরকার যে 30টি দলের সব ক্ষেত্রে যদি সেটি বিবেচনা করে থাকে তাহলে 3টি দলের সাথেই বারবার আলোচনা করে কেন, 3টি দলের উপরই সব ভরসা করে কেন। এখন একটা জায়গা হয়েছে গতকালের যে তৎপরতা, তাতে মনে হলো যে সবাই নির্বাচনমুখী। বিএনপি তো আগেই বলেছে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে। এনসিপি মোটামুটি নমনীয়। তারা নির্বাচন কমিশনকে মেনে নিয়েছে। নির্বাচন কমিশন শেষমেশ শাপলা কলি মেনে নিয়েছে এবং গণভোটের ব্যাপারে বলছে যে গণভোট নিয়ে আমরা বিতর্ক করতে চাই না, গণভোট নির্বাচনের দিনও হতে পারে, অন্য দিনও হতে পারে, এটা মূল সমস্যা নয়, এটা বলছে তারা চাইছে যে জুলাই সনদে যেটা আছে সেটা বাস্তবায়নটা নিশ্চিত, বাস্তবায়ন হবে এই নিশ্চয়তা চায়। জামাত ইসলামেও আমি মনে করি যে এটি ইতিবাচকই। তারা যখন বিএনপির কাছে বলেছে যে বিএনপিকে আহ্বান জানিয়েছে আলোচনায় বসুন, তা যখন কোনো পক্ষ আলোচনায় বসতে আহ্বান জানায় ধরে নিতে হবে তার মধ্যে একটা ছাড় দেওয়ার মানসিকতা আছে। এখন আর সরকার কিন্তু আরেকটি কথা বলেছে, যদি আপনারা না পারেন 1 সপ্তাহের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে, তার সরকারই সিদ্ধান্ত নেবে। এটা ঠিক যে সরকার সিদ্ধান্ত নিলে, যেটি সালাম ভাই বললেন যে সরকারই তো সিদ্ধান্ত নেবে, আমাদের উপর কেন চাপিয়েছে, সেটা হতে পারে। আবার আমরা যদি একমত হতে পারি, রাজনৈতিক দলগুলো যদি একমত হতে পারে সেটা কিন্তু উত্তম। তাহলে কেউ কাউকে বলতে পারে না, কারণ সরকারের দিক থেকেও একটা বিপদ আছে। কোনো সিদ্ধান্ত নিলেই বলে যে এটা বিএনপির পক্ষে গেছে, কোনো সিদ্ধান্ত নিলে বলে এটা আওয়ামী লীগ, এটা জামাতের পক্ষে গেছে, কোনো সিদ্ধান্ত নিলে বলে যে এটা এনসিপির পক্ষে গেছে। এবং তারও কারণ আছে, কারণ সরকার নানা সময়ে এমন সব বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, মনে হয়েছে যে তারা কখনো কয়ের পক্ষে, কখনো ক্ষয়ের পক্ষে, কখনো গয়ের পক্ষে। জি, ধন্যবাদ। আব্দুল সালাম, আপনার কাছে জানতে চাই যে গত 5 অগস্ট সংসদ ভবনের সামনে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন। সেই ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে পরবর্তী সংসদ এই জুলাই সনদ যেটি হবে সেটি বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী সংসদের কাছে, একেবারে আইনের ভিত্তিতেই যেভাবে বর্তমান সংবিধান পারমিট করে সেটিই বলেছিলেন। তাহলে হঠাৎ করে এই গত 2 মাসে সরকার এই জায়গা থেকে কেন সরে আসলো? এটাই তো বললাম যে সরকারের এই দুর্বলতার কারণেই আর মাঝে মাঝে সুইচ ওভার করার কারণেই কিন্তু আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। সরকার যদি ফার্ম একটা জায়গায় থাকতো, যে প্রথমেই যেটা আমরা বলছিলাম যে একদম বিগিনিংয়ে যে আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি কি কি করতে চান, কত দিনের মধ্যে করতে চান, এই পর্যন্ত সরকার একটা রোড ম্যাপ দিল না। অর্থাৎ তার তো একটা স্পেসিফিক একটা এজেন্ডা থাকবে যে আমার এই কাজ আমি এত দিনের মধ্যে করব, এই সংস্কারগুলো আমি করে আমি নির্বাচনে যেতে চাই, সেটা এখন পর্যন্ত দিল না। তাও না দেওয়ার কারণেই আর যে এই কারণেই তারা 2 রকম কথা বলতে পারে, এক উপদেষ্টা একবার একটা বলে, আরেক উপদেষ্টা আরেকটা বলে, আবার পরবর্তী যে প্রধান উপদেষ্টা একটা বলে, এগুলো বলার কারণেই আজকে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। প্রথম থেকে যদি স্ট্রিক্ট থাকতো সরকার, যে যেটা একেবারে আইন সিদ্ধ, অর্থাৎ আমরা যাই একমত হলাম, যতগুলো বিষয় সংস্কার করার জন্য একমত হলাম, কোনোটাই আইনে রূপান্তরিত হবে না যে পর্যন্ত পরবর্তী পার্লামেন্ট এটাকে এন্ডোর্স না করবে।
এটা হলো পরিষ্কার। আপনি যত কিছুই করেন না কেন এখন, কাজে ওইটাই থাকা উচিত ছিল যে আমি এতগুলো এগুলো আমি করে গেলাম, যেটা আপনি যেটা বললেন যে প্রধান উপদেষ্টা বলছে যে পরবর্তী সংসদ সেটাকে কার্যকর করবে। তো সেই কার্যকর করার ব্যাপারে তো পার্টিসিপেটরি কোনো দল ডিনাই করে নাই। পার্টিসিপেটরি কোনো দলকে ডিনাই করছে যেটা আমি পরবর্তী সংসদে এটা কার্যকর করার জন্য আমি প্রস্তুত না, কেউ তো ডিনাই করে নাই। কিন্তু সেটা না করে একবার এক এক কথা বলতে যে এই আমার গণভোট এই তারিখের মধ্যে হইতে হবে, আবার কেউ বলতেছে আমার সংস্কার কমিশন নিয়ে আমাকে পার্লামেন্ট না শুধু আমাকে যেতে হবে, কি আরেকটা যেটা বলছিল এর আগে সংবিধান সভায় যেতে হবে। অর্থাৎ এই যে এগুলো করে বিতর্ক করা, আপনার যত কিছুই বলেন, আমি যেটা পরিষ্কার বলতে চাই, যদি শেখ হাসিনা যে সংবিধানটা আছে সেই সংবিধানটাই যদি সে মেনে চলতো তাহলে কি সে ফ্যাসিস্ট হইতো? ফ্যাসিস্ট হওয়ার তো সুযোগ ছিল না, কেয়ারটেকার গভর্নমেন্ট, তাই না? যদি কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল না করতো, তারপরে সে ইচ্ছা মতো আজকে এটার দাম বাড়ায় দিলাম, কালকে ওইটার দাম বাড়ায় দিলাম, সংবিধান আমি মানলাম না, সংবিধানে যেটা নাই সেটা আমি করে গেলাম, তাহলে এই কাজগুলো যদি সে না করতো তাহলে তো আজকে সে ফ্যাসিস্ট হইতো না। তো এই কারণে সংবিধানে কি করব না করব তার চেয়ে বড় যে আমরা কি চাই, আমরা ভালো কিছু চাই কিনা। আমরা যদি ভালো কিছু চাই, এটা যদি একমত হই এবং একমতে পরবর্তী সংসদে যদি এটাকে কার্যকর করার জন্য চেষ্টা করি, তাহলে তো আমার সমস্যার সমাধান হয়ে গেল। তা আমরা তো সবাই কমিটেড। এইখানে জুলাই সনদ দিয়ে যখন ইউনূস সাহেব যে লাস্ট যেটা করলেন পার্লামেন্ট ভবনের সামনে, তো এইখানে তো প্রত্যেকটা রাজনৈতিক দল, 2-4টা রাজনৈতিক দল ছাড়া তারা তো সবাই সেখানে উপস্থিত হয়েছে, একমত হয়েছে। এরপরেও কি আবার সন্দেহ থাকতে পারে যে তারা পার্লামেন্টে যাওয়ার পর এটা ডিনাই করবে? এটা করবে না, তাহলে তো তারা রাষ্ট্রীয় বেইমান হিসাবে চিহ্নিত হবে। তো কাজে এটাকে আর টাইট না করে, আপনি দড়ি যত টানতে চাবেন, এখন যে অবস্থা হয়েছে এটা টানতে টানতে এমন জায়গায় আনছে যে ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাওয়ার পরে নেক্সট কি হবে? আজকে এই সরকার যদি একটা সাকসেসফুল নির্বাচন করে যেতে না পারে, তাহলে পরবর্তী পর্যায়টা কি? এটা তো আরও ডার্ক। তো কাজে ডার্কের মধ্যে এখন কি তাদের এখানে পরিষ্কার মনে আছে, দেখেন আকবর আলী সাহেবের মতো জানু প্লেয়াররা কিন্তু একটা কেয়ারটেকার গভর্নমেন্টে ছিল, কিন্তু তারাও কিন্তু এক পর্যায়ে তারা দুই হাত তুলে দেওয়ার পরে 111 হয়েছে। তো সেটা তার মানে কি তারা ব্যর্থ হয়েছে? আপনি দায়িত্ব নিছেন, এই অবস্থায় দায়িত্বটা সফল হওয়াটাই হলো আপনার ব্যাপার। আপনি যদি ব্যর্থ হন তাহলে আপনি ব্যর্থ। আপনি যতই বলেন না কেন আকবর আলী খান ওনারা এত প্রসিদ্ধ লোকজন ছিল, এই ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা ফাইনালি যে তারা পারে নাই, তারা ব্যর্থ হয়েছে একটা নির্বাচন করতে। তা আজকেও ডক্টর ইউনূস সাহেব কি ব্যর্থ হবে না সফল হবে, এটা এখন ইউনূস সাহেবকে ডিসাইড করতে হবে। এখন বারবার ওই ঢোল মানে বল এদিক না ওই দিক, এদিক না ওই দিক, আপনারা ঠিক করেন আমি নাই, আবার এই করে আবার পরিবর্তন করা, ডেট পরিবর্তন করা। তারা কি ভাই সবার মনকে খুশি করা যাবে না নাকি? তারা কি সবার মন খুশি করতে চায়? ওরা কি নির্বাচনে দাঁড়াবে নাকি? না পরবর্তী পর্যায়ে তাদের মূর্তি বানায় রাখা হবে যে বাংলাদেশে এইরকম একটা সরকার আসছিল, সবার মন জয় করে, কোথাও কোনো রাখে নাই। সবার মন জয় করা যায় না, সবার মন জয় করা যায় না। যেটা সঠিক, যেটা রাষ্ট্রের স্বার্থে, যেটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সেই ডিসিশনটা নেওয়ার মতো তাদের কারেজ থাকতে হবে, কারেজ থাকতে হবে। তা না হলে কিসের তারা সরকারের দায়িত্ব আছে এখানে? জি ধন্যবাদ। সৌরভ হাসান, আপনাকে জানতে চাই যে এই ঐকমত্য কমিশন যেই প্রস্তাবনাটা সরকারের কাছে দিল জুলাই সনদ নিয়ে বা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে, তো তারপরে কিন্তু এক ধরনের সমালোচনা এসছে যে ঐকমত্য কমিশন যেভাবে রাজনৈতিক দলগুলোকে একটি টেবিলে নিয়ে বসিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করা হলো, এই প্রস্তাবনার মাধ্যমে তারা আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অনৈক্যের বীজ বপন করে দিল কিনা, এবং এই সমস্যাটা কি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটু সমস্যা থাকবে, এটি কেউ চাচ্ছে নাকি এটা জিয়ে থাকুক সমস্যাটা? না, জিয়ে থাকার বিষয় না। একটা হচ্ছে যে জুলাই সনদ তো সই করেছে, যদিও এনসিপি সহ 5টি দল করেনি, বামপন্থী 4টি দল এবং এনসিপি। বামপন্থী 4টি দল করেনি অন্য রাষ্ট্রীয় মূলনীতির বিষয়ে। এখন ধরুন এই সরকারের মধ্যে তো এই দুর্বলতাগুলো আছে, যেমন স্বাধীনতার ঘোষণাপত্র, যার ভিত্তি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা, সেটিও বাদ দেওয়া হয়েছিল, পরবর্তীকালে সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও অনেক বিষয় আছে। এখন এই সরকার যে জুলাই সনদের যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা বলছে, প্রথম কমিশন বলছিল যে তারা বাস্তবায়ন নিয়ে কোনো কথা বলবে না।
এখন বাস্তবায়ন আবার কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তো এটি দাবি এসেছে যে বাস্তবায়ন কিভাবে হবে সেটা না বললে আমরা সই করব না, যেমন এনসিপি করেনি। তাদের মূল কথা যে বাস্তবায়ন প্রক্রিয়া। এখন একটা হচ্ছে অঙ্গীকার, আরেকটা হলো বাস্তবায়ন প্রক্রিয়া। এখন প্রক্রিয়াটা কিভাবে হবে, তো এক্ষেত্রে তাহলে সালাম ভাই এখানে আসেন, বিএনপি একটা প্রস্তাব দিতে পারে যে বাস্তবায়ন প্রক্রিয়াটা এভাবে না এভাবে হবে। যেমন একটা তাদের প্রস্তাব তো গণভোট নির্বাচনের দিন হবে। এখন আমি তো মনে করি যে ওই বাস্তবায়ন প্রক্রিয়া, এটা তারা কিন্তু বলছে একটা সুপারিশ সরকারের কাছে দিয়েছে। এখন অন্য কোনো দলও কিন্তু আলাদা সুপারিশ দিতে পারে, সংবিধান বিশেষজ্ঞরাও দিতে পারেন, যদিও জাতীয় ঐকমত্য কমিশন বলছে তারা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেই দিয়েছে। এখন কথা হচ্ছে যে আস্থার যে সংকট, সেটা তো আর এই সুপারিশে কাজ হবে না, সেটা তো কোনো ফর্মুলায় কাজ হবে না। এখন সেটা দূর করার জন্যে অর্থাৎ জামাত বিএনপিকে অন্য দলগুলোর এই আস্থায় নিতে হবে যে তারা ইতিপূর্বে নির্বাচনী রাজনীতিতে যা ঘটেছে সেটা ঘটবে না, প্রথমত নির্বাচনের সময়, দ্বিতীয়ত যে নির্বাচনের পরে। সবচেয়ে বড় সংকট হবে কিন্তু নির্বাচনটা কেমন হবে। যদি নির্বাচনটা অবাধ সুষ্ঠু করতে পারে এবং সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রধান থাকবে। কারণ সালাম ভাই যেমন বললেন সরকার তো দুর্বল, এই দুর্বলতা কিন্তু নির্বাচনের সময়ও থাকবে। এখন যে যেখানে চাপ দিবে, এবং আমাদের পুলিশ বাহিনীর কথা জানি, জনপ্রশাসনের কথা জানি, আবার একটা প্রচার হয়ে গেছে যে জনপ্রশাসন কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপির পক্ষে, কেউ জামাতের পক্ষে, কেউ এনসিপির পক্ষে। মানে তখন কিন্তু একজন সৎ, নিষ্ঠাবান, সাহসী সরকারি কর্মকর্তার পক্ষেও সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। কারণ উনি যে সিদ্ধান্ত নেবে, যে ক্ষতিগ্রস্ত মনে করবে নিজেকে, সে তার বিরুদ্ধে দাঁড়াবে। তা একটা কঠিন সময় কিন্তু এখন তো বিতর্কটা হচ্ছে নির্বাচনের পরে সংসদ কিভাবে, জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে হবে, সংসদ কিভাবে পরিচালিত হবে, সরকার কিভাবে পরিচালিত হবে, এটা নিয়ে। কিন্তু আমি মনে করি অধিক মনোযোগ দেওয়া উচিত নির্বাচনটি কিভাবে হবে। নির্বাচনটি যদি পুরানো ধারায় হয়, যেখানে যার জোর সেখানে জবরদস্তি করা, এবং প্রশাসনকে কাজে লাগানো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগানো। রাজনৈতিক সরকারের সময় কি হয়েছে, সরকারি দল সব কিছু দখল করেছে। এখন তো রাজনৈতিক সরকার নেই, এই সরকার নির্দলীয় এবং একই সঙ্গে দুর্বল। কারণ সে কার উপর ভরসা করবে। যদি শক্ত অবস্থান নেয়, আমি মনে করি এই সরকারকে নির্বাচনের ব্যাপারে একটা শক্ত অবস্থান নিতে হবে। এখানে একটাই বিকল্প আছে, দেখি সবার আস্থা আছে সশস্ত্র বাহিনীর প্রতি। আপনি যে কোনো দলের, মানে এ থেকে মানে জেড পর্যন্ত আপনি যে কোনো দল বলবেন যে এই নির্বাচনটা ভালো কে করতে পারবে, সশস্ত্র বাহিনী। এবং নির্বাচন কমিশন একটা কাজ করেছে যে আগে তারা সহযোগী হিসাবে ছিল, এখন তারা বিচারিক ক্ষমতা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেগুলার নিয়মিত বাহিনীর মতো কাজ করতে পারবে। আবার এরও বিপদ আছে, আপনি যখন এই বেসামরিক প্রতিটি ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সদস্যদের ব্যবহার করবেন, তাহলে এই যে এখন যেমন সেনাবাহিনীর 15 জন সদস্যকে জবাবদিহির আওতায় আসতে হলো, পরবর্তীকালে আবার কোনো ঘটনায় আসতে হবে না এর নিশ্চয়তা কি। সে কারণে যত সম্ভব বেসামরিক কাজে সশস্ত্র বাহিনীর সদস্যদের কম ব্যবহার করা। জি, ধন্যবাদ। আব্দুল সালাম, আপনার কাছে যে রাষ্ট্রপতির আদেশ মানা হবে না এই জুলাই সনদের বিষয়ে, প্রধান উপদেষ্টাকে আদেশ জারি করতে হবে, এনসিপির পক্ষ থেকে এরকম দাবি জানানো হচ্ছে। কিন্তু সরকার গঠনের পর থেকে দেখি যত অধ্যাদেশ হয়েছে সব রাষ্ট্রপতির নামেই হয়েছে। সরকার যেভাবে চলছে রাষ্ট্রপতি ইয়েতেই চলছে, এবং সংবিধান মোতাবেকই চলার চেষ্টা করা হচ্ছে। তো ওনারা এই দাবিটা কেন জানাচ্ছেন? এটা কি আসলে সম্ভব? এটা আসলে কোনো আইন সিদ্ধ না, মানে একটা আইনে যে কাভার করবে সেটা না। আপনি দেখেন একটা রাষ্ট্রের একটা যে কোনো বড় অর্থনৈতিক ডিল যদি হয়, সেটাও দেখবে যে অন বিহাফ অফ প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রের পক্ষে সরকার উনি করে। এই জন্য যে বিষয়গুলো হলো, এটা আসলে আইন সিদ্ধ না। ওনারা যেটা বলতে পারেন, কিন্তু এটা কোনোভাবে আইন সিদ্ধ না, কারণ ওনারা পারেন না এটা কোনোভাবেই। আজকে প্রধান উপদেষ্টা কোনো জারি করতে পারেন না, তার সেই অধিকারই নেই। এটা আইনগত দিক দিয়ে কোর্টে গেলে এটাকে হয়ে যাবে,
মানে বাতিল বাতিল হয়ে যাবে। তো সেই কারণে এমন কোনো কিছু বলা উচিত না বা করা উচিত না যেটা জটিলতা আরও বাড়বে। এখন আমি যেটা বারবার বলতেছি, প্লেন অ্যান্ড সিম্পল, বারবার এই জিনিসটাকে এখন সহজ করে ফেলতে হবে। একে সব রাজনৈতিক দল, হ্যাঁ জামাত বলছে যে বসেন, আমিও মনে করি যে সব রাজনৈতিক দল বসে এখন ঠিক করা উচিত যে ফেব্রুয়ারির নির্বাচনটা আমরা কীভাবে সুষ্ঠু করতে পারি। আর অন্য জটিলতার দিকে যাওয়া কোনো উচিত না। আবার এই গণভোট পরে করব না আগে করব না কবে করব, আরেকটা হলো যে এইটা কবে করব, এগুলো এখন বাদ। যে নির্বাচন আমরা পাবলিকের কাছে যাই, জনগণ ম্যান্ডেটটা দেখ, জনগণ ম্যান্ডেট দেওয়ার পরে যে পার্লামেন্টটা আসবে সেই পার্লামেন্ট ঠিক করুক কিভাবে কি হবে। আমরা সেই পার্লামেন্টের উপরে আস্থা রাখার চেষ্টা করি। এই পার্লামেন্ট মানে জনগণ, অর্থাৎ জনগণই তো পার্লামেন্ট নির্বাচিত করবে যে কারা পার্লামেন্টে যাবে। এখন তো আর এমন নয় যে জোর করে কেউ নিয়ে যাবে। তবে এটা ঠিক যে সৌরভ ভাই যেটা বলছে যে নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য শুধু পুলিশ দেন আর আপনি যেটাই দেন না কেন, যদি অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটা সমঝোতা না আসে এবং আমরা যদি মনে না করি যে এই নির্বাচনটা আমার, এই নির্বাচনটা আমরা সবাই মিলে চেষ্টা করব, আমরা একসাথে বসে থাকবো যাতে আমরা নির্বাচনটা সুষ্ঠু হয়। কেউ এখানে কোনো হস্তক্ষেপ করতে যাব না। পাবলিক তার ভার্ডিক্ট দেখ, পাবলিক ভার্ডিক্ট দেওয়ার পরে তারপরে যেটা দিবে আমরা সেটাই মাইনে নিব। এই ধরনের মনোভাব যদি আমার মধ্যে না আসে তাহলে স্বাভাবিকভাবে আজকে ওই আইনশৃঙ্খলার দোহাই দিয়ে আমি নির্বাচনটাকে হয়তো প্রশ্নবোধক করে ফেলবো। কিন্তু আমি মনে করি এটাও হইতো না যদি 6 মাসের মধ্যে নির্বাচন হয়ে যেত, তাহলে যে পাবলিককে এটাকে গার্ড করতো। কারণ 5ই আগস্টের পরে যখন পুলিশ পালায় গেল, তাদের মোরাল ছিল না, স্ট্যান্ড ছিল না দাঁড়ানোর, তারা তো সব থানা টানা ছেড়ে ভাইগে গেছিল। তখন তো আমরা যারা রাজনীতি করি আমরাই তো সেগুলোকে রক্ষা করছি। বা আজকে সাধারণ স্কুল কলেজের ছেলেমেয়েরা আজকে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য রাস্তায় নেমে আসছে, মাঠে নেমে আসছে। তো কাজেই যদি কয়েক মাসের মধ্যে নির্বাচন হয়তো এই স্কুল কলেজের ছেলেমেয়েরা সহ আজকে জনগণ নাইমা এসে কিন্তু ল অ্যান্ড অর্ডারটাকে রক্ষা করতো কোনোভাবেই। আজকে সেনাবাহিনী গাড়ি পর্যন্ত তারা যেতে দেয় নাই যে না আপনি এই রাস্তায় যেতে পারবেন না, এই রাস্তায় যেতে হবে। পুলিশের গাড়ি তারা থামে, সেখানে তারা কাগজ চেক করছে যে না আপনার গাড়ি ভ্যালিড নাই। অর্থাৎ এই যে একটা করা, সেটা তো জনগণ সে সময় করছে, তাই না? তাই আমরা সেই সময়টা পার হয়ে গেছি। এখন আর ওইটা সম্ভব হবে না। ওই স্পিডটাকে নষ্ট করে ফেলছে এই সরকার। যে কোনোভাবেই হোক সময় ক্ষেপণ করতে যায় বা নিজেরা একটু বেশি আরাম আয়েসের জন্য ক্ষমতায় বেশি থাকতে যায়, সেই সময়টা নষ্ট করে ফেলছে। কাজে এখন প্রত্যেকটা এখন যেমনি আসছে যে রাজনৈতিক দলগুলোকে বলতেছেন আপনারা মিলে সিদ্ধান্ত করেন। 5ই আগস্টের পর থেকে প্রত্যেকটা সিদ্ধান্ত যদি এই সরকার প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলতো আপনারা সিদ্ধান্ত নেন আমি রাষ্ট্র কীভাবে চালাবো, তাহলে কিন্তু আরও আগেই সমস্যার সমাধান হইতো। সেই সময় তো তারা সেটা চায় নাই, সব সমস্যা ডাকে নেয়। ওই দুর্গাপূজা নিয়ে সমস্যা হলে তারা সে সময় ডাকছে বা অন্য একটাই হলে সেই সময় ডাকছে, কিন্তু ওভারঅল রাষ্ট্র পরিচালনার জন্য আবার তারা কি করবে না করবে না সেগুলোকে ঠিক করার জন্য যদি পলিটিক্যাল পার্টিগুলোকে ফ্রম ভেরি বিগিনিং যদি তারা ইনভলভ করতো, তাহলে কিন্তু আজকের এই সিচুয়েশনটা আসতো না। আজকে সেই সিচুয়েশনটা তারা নিয়ে আসছে। কাজে এটার জন্য তাদেরকে মনে রাখতে হবে যে এখান থেকে তাদের সরে পড়ার কোনো সুযোগ নাই এবং এটা যেন তেন করে এদিক সেদিক করে পার পাওয়ারও সুযোগ নাই। আজকে যদি ভালো নির্বাচন করতে পারে সেটার জন্য যেমনি বাহবা দেব, যদি নির্বাচন কোনো ক্ষতিগ্রস্ত সেটা দায়িত্ব তাদের উপরেই বর্তাবে। এবং এই যে এই কয় মাস যে তারা সরকার পরিচালনা করছে, পরিচালনা করতে যে তারা কতটুকু ভালো করছে কতটুকু খারাপ করছে এটাও কিন্তু জবাবদিহিতার বাইরে যাবে না, এটাও কিন্তু জবাবদিহিতার মধ্যেই আসবে। কারণ তারাও কিন্তু ওত দিছে, কাজে ওত নেওয়ার কারণে তাদেরকেও জবাবদিহিতায় কিন্তু আসতে হবে। এই জন্য বলবো যে এখন সবাই মিলে সরকার আজকে সরকার প্রধান সহ আজকে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে একটা জায়গায় আসুক যে আমরা সুষ্ঠু নির্বাচনটা করতে চাই। ভাই দাবি দেওয়া নেই আর আমি আর মেটাইতে পারবো না, আপনি একরকম চান, বিএনপি একরকম চায়, জামাত একরকম চায়, ভাই এগুলো নির্বাচনের পরে আপনারা পার্লামেন্টে যা ডিসাইড করেন। এখন আমি নির্বাচনটা করে যেতে চাই, আমি ফেব্রুয়ারি নির্বাচন শিডিউল দিচ্ছি, আপনারা নির্বাচনটা সুষ্ঠুভাবে করেন। জি ধন্যবাদ। আমি নির্বাচনের আরেকটি বিষয়, এটি হলো যে আরপিওর যে সংশোধনী নির্বাচন কমিশন থেকে আনা হয়েছে সেটি পরবর্তীতে ক্যাবিনেটে পাঠানো হয়েছে, মানে উপদেষ্টা পরিষদে পাঠানো হয়েছে। বোধহয় গত সপ্তাহের আগের সপ্তাহে যে ক্যাবিনেট মিটিংটা হয়েছিল সেখানে এটি অনুমোদন করা হয়েছে।
তো এখন আবার এটি এই সংশোধনের উপর আবার সংশোধনী আনার চিন্তা করা হচ্ছে। তাহলে এই নির্বাচন কমিশন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া কিভাবে আরপিও চূড়ান্ত করল? ধন্যবাদ। তার আগে আমি একটু সাংবিধানিক আদেশ সম্পর্কে বলি। প্রথম হচ্ছে এটি যারা রাষ্ট্রপতির আদেশ দেয়া যাবে না, প্রধান উপদেষ্টা আদেশ দিতে হবে, তাদের আবেগের প্রতি আমি শ্রদ্ধাশীল। যে রাষ্ট্রপতি যেহেতু স্বৈরাচারের নির্বাচিত, তাকে নাকচ করতে চাচ্ছে। কিন্তু আমরা যদি সংবিধান মানি, তাহলে রাষ্ট্রপতি যা করেন সেটা কিন্তু তিনি করেন না, একমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া। সুতরাং এই রাষ্ট্রপতির নামে যদি যে আদেশ যায়, সেটা কিন্তু প্রধান উপদেষ্টারই আদেশ। সুতরাং এটাকে ইস্যু করে কি খুব লাভ হবে? আমি মনে করি না। দ্বিতীয়ত হচ্ছে, যদি আজকে প্রধান উপদেষ্টার নামে আদেশ হলো, এটা যদি আদালতে কেউ যায় এর বিরুদ্ধে, এবং সেটা যদি এর বিরুদ্ধে যদি রায় হয়, তখন কিন্তু পুরো প্রক্রিয়াটা হয়ে গেল, মানে বাতিল হয়ে গেল এবং অর্থহীন হয়ে গেল। সুতরাং এটি আমি মনে করি যারা আমাদের তরুণ বন্ধুরা যারা এই দাবি জানাচ্ছে, তারা এই বিষয়টি চিন্তা করতে পারেন। শুধু তরুণ বন্ধুরা না, জামাতও প্রধান উপদেষ্টার আদেশ চাচ্ছেন। প্রধান উপদেষ্টারই আদেশ, কিন্তু সেটা কার নামে আসছে? দ্বিতীয় হচ্ছে, আপনি যে কথাটি বলছেন আরপিও, নির্বাচন কমিশন নিশ্চয়ই আমি বিশ্বাস করি তাদের একটা সদিচ্ছা আছে ভালো নির্বাচন করার, কিন্তু যে সমস্যাটি, এমনিই অনেক সমস্যা, 30টি দলকে এক করে নির্বাচনে যাওয়া, তারপর আবার নতুন করে সমস্যা তৈরি করার তাদের প্রয়োজন ছিল না। এই যে আরপিও সংশোধনের নামে জোটভুক্ত দলগুলোর যে দলের প্রার্থী তার প্রত্যেকেই নির্বাচন করতে হবে, এটা অপ্রয়োজনীয় ছিল। এখন দেখুন, এটা কিন্তু কেউ জোরালোভাবে দাবিও করেনি যে দলীয় প্রতীকেই করতে হবে, কেউ দাবিও করেনি। তাহলে এখন যখন সংশোধনের উদ্যোগ নিয়েছে, তখন আবার কোনো দল কিন্তু প্রতিবাদ করেছে। এখন একটা সমস্যা তৈরি করেছে। আমি মনে করি নির্বাচন কমিশনকে দায় নিতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আবার এটা সংশোধন করার প্রয়োজন হলে সংশোধন করতে হবে। কারণ আমি কোন প্রতীকে নির্বাচন করব, আমি জোটভুক্ত থেকে সেটা কিন্তু বলে দিতে পারেন। আমি স্বতন্ত্র প্রার্থী হলে অন্য প্রার্থী দিতে পারে, কিন্তু আমি জোটভুক্ত হলে, এটা 1954 সালের নির্বাচনে কি নৌকায় ভোট করেছে সবাই। আপনি বিএনপির সাথে জামাতের যখন নিবন্ধন ছিল না, ধানের শেষে 2018-তে, এর আগে জামাত ইসলামী বিএনপির সাথে জোট করেও তাদের প্রতীকেই নির্বাচন করেছে। আবার কেউ ধানের শেষেও করেছে। আবার 14 দলীয় জোটেও কেউ তার প্রতীকে নির্বাচন করেছে, কেউ নৌকা করেছে। আমি মনে করি এটি নতুন করে সমস্যা তৈরি করা হয়েছে, এটি সমাধান হওয়া উচিত। এটি বলবো না, কিন্তু এই নির্বাচন কমিশন এখন পর্যন্ত তারা যেভাবে কথাবার্তা বলেছে, যেভাবে কাজকর্ম করছেন, তেমন কোনো বিতর্ক তৈরি হয়নি। কিন্তু এই জিনিসটা নিয়ে তারা আসলে একটু তালগোল পাকিয়ে ফেললেন মনে হচ্ছে, যে আসল অংশীজন যারা রাজনৈতিক দলগুলো, যাদেরকে বলছেন যে এগুলো মেনে চলতে হবে, তাদের সাথেই আলোচনাটা হলো না। আগে কিন্তু রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের আগে, এখন নিবন্ধন হওয়ার পর তো তার প্রতীকটা নির্ধারিত থাকে, আগে কিন্তু নির্ধারিত ছিল না। সব রাজনৈতিক দলকে ডেকে বলতেন কার কী দাবি। প্রচলিত ঐতিহ্যগতভাবে সবাই, যারা ধানের শেষে ভোট করতেন ধানের শেষ চাইতেন, যারা নৌকায় ভোট করতেন নৌকা চাইতেন, যারা লাঙ্গলে ভোট করতেন লাঙ্গল চাইতেন, আর এর বাইরে যে শব্দ। আর নির্বাচন কমিশনের, আমি তো মনে করি যে এই এনসিপির প্রতীক সমস্যাটা যেভাবে তারা সমাধান করেছেন, এটাও এভাবে সমাধান করবে আলোচনার মাধ্যমে। এটা নিয়ে নতুন করে আবার জট তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। জি, ধন্যবাদ। আব্দুল সালাম, আপনার কাছেও আমার একই ধরনের প্রশ্ন। যেহেতু আপনি সরাসরি রাজনৈতিক দলের সাথে জড়িত আছেন, রাজনীতিতে প্রতিনিধিত্ব করেন, তো আপনাদের সাথে আলোচনা ছাড়া আসলে আরপিও সংশোধন কিভাবে চূড়ান্ত করে নির্বাচন কমিশন? আমি তো আমার আলোচনার মধ্যে দিয়ে বলেছি যে বিগিনিং থেকে যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তিনি সবকিছু করতেন, তাহলে কিন্তু আজকের এই প্রবলেমগুলো হতো না।
তো যেহেতু করে নাই সেই কারণে জটিলতাটা আসছে। এটা তো করা, এটা ঠিক হয়নি। আরেকটা কথা দেখেন, ওই যে স্বাক্ষরের ইয়ের ব্যাপারে, আদেশের ব্যাপারে, ঘোষণার ব্যাপারে যেটা আসছে, আজকে এই উপদেষ্টাদেরকে মানে ঠিক করছে কে? প্রধান উপদেষ্টা। ওনার উপদেষ্টা পরিষদে কে থাকবে উনি তো ঠিক করছে, কিন্তু এটাকে নিয়োগ দিয়েছে কে? রাষ্ট্রপতি। তো তার মানে কি প্রধান, যেটা সৌরভ ভাই যেটা বলতে, অর্থাৎ প্রধান উপদেষ্টা যেটা চায় শুধু এটা মানে নিয়ম মাফিক সেটাকে অনুমোদন দিচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রপতি এটা কোনো ব্যক্তি না, এটা একটা ইটস এ প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, তাই না? কাজে এখানে তার কোনো কর্তৃত্ব নেই। হ্যাঁ, কর্তৃত্ব নাই, এটা তার তো আনুষ্ঠানিকতা মাত্র। তাই কাজে একটা প্রতিষ্ঠানকে তো আপনি ডিনাই করতে পারেন, ব্যক্তিকে ডিনাই করতে পারেন। হ্যাঁ, ওই ব্যক্তির ব্যাপারে সমালোচনা আছে, ঠিক আছে, তাকে আপনি সেটার জন্য করেন, কিন্তু ওই মানে প্রতিষ্ঠানটাকে তো আপনি ইগনোর করার কোনো এখানে সুযোগ নাই। এই জন্যে বলো যে এখন আর কোনো জটিলতায়, ফার্দার কোনো জটিলতায় যাওয়া উচিত না যদি আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। ফার্দার কোনো জটিলতা কি আসলেই নাই আপনার মনে হচ্ছে? না, আছে, এই যে আছে, এগুলোই তো আছে। যে আজকে এই এই যে যেটা আজকে বিরোধী, যেটা জামাত সহ কয়েকটা রাজনৈতিক দল কর্মসূচি দিচ্ছে, এটা দিয়ে কি পাবলিকের একটা শঙ্কার মধ্যে এখন, তাই না? এখন তো আপনার মতো প্রশ্ন করতে, ভাই ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে, এই যে একটা শঙ্কা, এই শঙ্কাটা কি দেশে বা জাতির জন্য কি কল্যাণকর? কোনোভাবেই কল্যাণকর না। সালামার সাথে যোগ করে আরেকটি সরকার কিন্তু আরেকটি সমস্যা তৈরি করলো, সেটা হচ্ছে বলছে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করুক, উদ্যোগ কে নেবে। বিএনপি উদ্যোগ নিলে জামাত রাজি হবে না, এনসিপি উদ্যোগ নিলে অন্য দল রাজি হবে না, আবার বিএনপি জামাত উদ্যোগ নিলে অন্য দল রাজি হবে না। এটাও তো একটা সমস্যা। উদ্যোগটা সরকারকে উনি তার দায়টা, উনি দায়টা, তার দায়িত্বটা, উনি দায়িত্বে আছেন, ওনার কাজটা, আমি তো এই জন্য প্রথমেই বললাম যে ওনাদের কাজটা কি। ওনাদের কাজটাই তো এইটা যে একটা সফল নির্বাচন করে একটা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতাটা অর্পণ করে ওনারা বিদায় নেবেন, এইটাই তো ওদের মূল দায়িত্ব। আর ডে টু ডে ওয়ার্ক করা, এর বাইরে তো ওনাদের আর কোনো কাজ নাই। কিন্তু অন্য কাজ করতে যেয়ে তো আজকে এই প্রবলেমটা হয়ে গেছে। তো যেহেতু হয়ে গেছে, এটাকে আর বাড়ানো না। এখন যদি বলে এটা আপনারা ঠিক করে আসেন ভাই, তাহলে তো এটা ওই বানরের পিঠা ভাগের মতো হলো, ওই ভাগ করতে পারতেছে না, আমি কমায় আমারটা নিলাম, তাহলে কি ওনারা আরো দীর্ঘদিন থাকতে চান? শেষে যেটি বলেছেন যে এক সপ্তাহের মধ্যে না পারলে সরকার তার সিদ্ধান্ত নেবে, তাহলে সিদ্ধান্তটা এখনই আলোচনা করে এটা বলা দরকার পড়ে না তো। এটা বলা মানে এটা একটা আনডেমোক্রেটিক হয়ে যায়, এটা আপনার একটা ধমক দেওয়া। আপনার তো রাইটই আছে, এটা ডিসাইড করবে কে? সরকার ডিসাইড করবে। আমরা হইলাম পার্টিজান, তো পার্টিজানদের সাথে আপনি আলোচনা করেন, এগুলো কেউ ডিনাই করে না যে আপনি ডাকলে কেউ যাবে না, তখন আপনি বলতে পারেন আপনি যদি না আসেন আমি একা ফাইনাল করে দেব। এর কি কোনো দল তার ডাকে এই পর্যন্ত যায় না, সেটা হয়েছে নাকি? তো কাজে এই কথাটা কেন বলে? এই কথাটা হলো নিজের দায়িত্বটা এড়ানো। ওই যে বলছি যে তারা মানে সবাইকে খুশি রাখতে চায়, সবাইকে খুশি রাখার তো এখানে কোনো বিষয় নাই। তাদের দায়িত্বটা প্রপার ওয়েতে তাদের পালন করতে হবে। ধন্যবাদ। আমরা আজকে এখানে শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের সংলাপ প্রতিদিনের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি।